নমস্কার বন্ধুরা, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই নাগরিকত্ব বিষয়ে কয়েকটা কথা বলবো। গত এক সপ্তাহ আমি কোনো ভিডিও করিনি। ভিডিও না করার কারণ হলো নাগরিকত্ব বিষয়ে কোনো পলিটিক্যাল পার্টি বা সরকার এর মধ্যে আর নতুন করে কিছু বলেনি বা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, যে কারণে আমিও এইটা নিয়ে আর খুব আগ্রহ করে কোনো ভিডিও করতে যাইনি। আমি ভাবছিলাম যে নতুন গভর্নমেন্ট হলো, বিরোধীরাও নতুন নতুন সাংসদ পার্লামেন্টে গেলেন, K-19 বা উদ্বাস্তুদের নাগরিকত্ব, এনআরসি এসবগুলো নিয়ে কোনো বিশেষ সিদ্ধান্ত কোনো পক্ষ থেকে ঘোষিত হলে আমরা সেটা নিয়ে কিছু কথা বলবো। যা হোক, তবুও অনেকেই আমাকে বলছেন, যারা আমার ভিডিও দেখেন, যে অন্তত একদিন, দুদিন, 3 দিনের মধ্যে একটা করে ভিডিও আপনি পোস্ট করুন, কারণ আমরা তো তারা বলছেন তারা ভিডিওগুলো দেখতে দেখতে খানিকটা অভ্যস্ত হয়ে গেছেন, দেখতে চান। তো যা হোক, আমার কাছে আমি খবরের কাগজটা পড়িনি। টাইমস অফ ইন্ডিয়া 27শে জুন, এই 2-3 দিন আগে একটা খবর প্রকাশ করেছে। সেই খবরটা আমাকে হোয়াটসঅ্যাপে কেউ পাঠিয়েছেন, সেখান থেকে আমি জানতে পারলাম। মূলত ওই খবরটা নিয়েই আপনাদের কয়েকটা কথা বলবো। খবরটা হলো গৌরীশঙ্কর মল্লিক বলে একজন বৃদ্ধ, মোটামুটি 75-76 বছর বয়স। তিনি শিক্ষকতা করতেন, সরকারি স্কুলে শিক্ষকতা করতেন। রিটায়ার করেছেন। রিটায়ার করার পর তার মনে হলো যে তিনি একটু জন্মভূমিতে যাবেন, বাপ ঠাকুরদার যে ভিটে সেটা একটু দেখে আসবেন। এই জন্য তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। ভদ্রলোকের বাড়ি ছিল পূর্ববঙ্গে খুলনা জেলাতে। আর যেটুকু ওই রিপোর্টে জানতে পারলাম, তাতে বুঝতে পারলাম যে তার স্ত্রীর জন্মস্থান যশোর খুলনা পাশাপাশি জেলা। তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন এবং পাসপোর্টের জন্য যখন আবেদন করেছেন, রিপোর্ট পড়ে আমার মনে হলো, টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট পড়ে মনে হলো, তিনি তার যে জন্মস্থান খুলনা, ওই আবেদনপত্রে, পাসপোর্টের জন্য আবেদনপত্রে তিনি সেটার উল্লেখ করেছিলেন এবং এই আবেদন করার কারণেই আবেদন করেছিলেন এবং তাতে এই সঠিক তথ্য জানাবার কারণেই, জন্মস্থান যে পূর্ব বাংলায় খুলনাতে, এইটা জানাবার কারণেই, লেখার কারণেই তার পাসপোর্টটা হয়নি। যেটা পাসপোর্ট অফিস থেকে বলেছে যে তিনি ভারতবর্ষের নাগরিক নন। আপনি বুঝতে পারছেন, তিনি এসছিলেন রিফিউজি হয়ে, এসে গন্ডিয়া জেলাতে তিনি বসতি পেয়েছিলেন, জমি পেয়েছিলেন, সরকারি স্কুলে শিক্ষকতা করেছেন, রিটায়ার করেছেন। এখন তিনি মহারাষ্ট্রের ওই পাশাপাশি মহারাষ্ট্রের মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলাতে বসবাস করেন ছেলে মেয়ে নিয়ে। ছেলেমেয়েরাও চাকরি বাকরি করেন, যেটা রিপোর্ট পড়ে বুঝলাম। তো
তাহলে এত বছর পরে, মানে এদেশে আসবার 50-55 বছর পরে চাকরি বাকরি করে রিটায়ার করবার পর পাসপোর্টের জন্য আবেদন করেছেন, তখন তাকে বলা হচ্ছে তিনি ভারতের নাগরিক নন। এইটা একটা ঘটনা। কেউ কেউ হয়তো বলতে পারেন যে তিনি হয়তো 71 সালের পরে এসেছিলেন, সেই জন্য এরকম হয়েছে। কিন্তু যেটা রিপোর্টে লেখা আছে তিনি 70 সালে এসেছিলেন, মানে বাংলাদেশ লিবারেশন মুভমেন্টের আগে এসেছিলেন। তো যাই হোক, কারুর মনে যদি এরকম কোনো সন্দেহ হয় যে হয়তো 71-এর পরে আসলে আর এই সমস্যা হতো না, কিন্তু আমাদের এটা জানা দরকার যে ভারত সরকার এই যে সেটেলমেন্ট দিয়েছেন, বসতি দিয়েছেন, এইটা 71-এর পরের উদ্বাস্তুদের কিন্তু কেন্দ্রীয় সরকার এইভাবে পুনর্বাসন দেয়নি। ফলে তিনি এসেছেন 70 সালে। এটা আমার মনে হয় বেঠিক কিছু নয়। তবুও ধরুন অনেকে 71-এ এসেও 72-এ এসেও 70 বলে উল্লেখ করেন, এদিক ওদিক করে ম্যানেজ করেন। পাড়ার লোক, পরিবারের অন্য কেউ এসেছেন, তার সাথে মিলেমিশে, এরকম কিছু কিছু ঘটনা যে ঘটেনি এরকম নয়। ফলে আমি এই কারণে মানে দুর্মুখ যারা, তারা তো এরকম নানান ধরনের যুক্তি খাড়া করেন। এই জন্যে আমি এর সাথে আরেকটা উদাহরণ আপনাদের বলি, আরেকজনের কথা আপনাদের একটু বলি, যেটাতে বুঝবেন যে নাগরিকত্ব ব্যাপারটার গুরুত্বটা তাহলে বোঝা যাবে। সেটা হলো, সে ভদ্রলোকের নাম হচ্ছে গৌরাঙ্গ সরকার, এবং তিনি এখন আর নেই। বছর 2 আগে গৌরাঙ্গ সরকার মারা গেছেন। এই গৌরাঙ্গ সরকার উনি এসেছিলেন 1950 সালে। 50 সালে ঢাকাতে যে দাঙ্গা হয়েছিল, ওই দাঙ্গার সময়ে তিনি চলে এসেছিলেন। তিনি মানে তার পরিবার চলে এসেছিলেন। চলে এসে এই হাওড়ার বালি অঞ্চলে ওনারা বসতি পেয়েছিলেন। ওখানেই গভর্নমেন্ট তাদের জমি দিয়েছিল, সেই জমিতেই তারা বাড়ি করেছিলেন এবং এখনও সেই বাড়ি তাদের আছে। যদিও তার ছেলেমেয়েরা 4-5টা ছেলেমেয়ে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ বিদেশে, অন্তত 2 জন বিদেশে আছেন, এদেশেও বড় বড় চাকরি করেন। তারা সল্টলেক, রাজারহাট এদিক ওদিক বাড়ি করেছেন, কিন্তু ওই পুরনো বাড়িটাও আছে। আর এই যে গৌরাঙ্গ সরকার, ইনি রিটায়ার করেছিলেন সেন্ট্রাল এক্সাইজ থেকে, এবং সেন্ট্রাল এক্সাইজে রিটায়ার করার সময় তার র্যাঙ্ক ছিল, তিনি যে পোস্টে চাকরি করতেন সেটা ছিল জয়েন্ট কমিশনার। তিনি জয়েন্ট কমিশনার হয়ে রিটায়ার করেছিলেন। তিনি পেনশন পেতেন, লাল রঙের তার পেনশন কার্ড। তার এরকম মনে হয়েছিল, ঢাকার বিক্রমপুরে বাড়ি ছিল, রিটায়ারমেন্টের পর গৌরাঙ্গদার মনে হলো গৌরাঙ্গদা একটু ওই সেই জন্মভিটে, বাপ ঠাকুরদার ভিটে একটু দেখতে যাবেন। তো তিনি আবেদন করেছিলেন পাসপোর্টের জন্যে। চাকরি করেছেন জয়েন্ট কমিশনার সেন্ট্রাল এক্সাইজ। এবারে পাসপোর্টের জন্য যখন দরখাস্ত করেছেন, তিনিও লিখেছেন তার জন্মস্থান বিক্রমপুর, ঢাকা। ফলে তিনি যখন পাসপোর্টের দরখাস্ত করেছেন, তখন তাকে ডেকে বলা হলো তিনি ভারতবর্ষের নাগরিকত্ব নিয়েছিলেন কিনা, নাগরিক সার্টিফিকেট আছে কিনা। তখন উনি বলছেন, না, আমি তো কিছুই করিনি, আমি এসেছিলাম 50 সালে, এসে এখানে পড়াশোনা করেছি, চাকরি বাকরি করেছি, এই আমার এই চাকরি করতে হবে, এই হচ্ছে আমার পেনশন কার্ড, আপনি দেখুন। এখন আমি ভারতের নাগরিক না, একথা বললে কি করে হবে? কিন্তু অফিস থেকে বলা হলো যে আপনাকে নাগরিক সার্টিফিকেট করতে হবে, ভারতের নাগরিকত্ব নিতে হবে। আপনি চাকরি করেছেন, বড় পোস্টে চাকরি করেছেন, পেনশন পাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও আইনত আপনি নাগরিক নন, আমরা পাসপোর্ট দিতে পারবো না। তো যাক, তারপরে ওই সময়ে আমাদের আর এক দাদা, যিনি গৌরাঙ্গদার থেকে অনেক ছোট, তিনি এখনও বেঁচে আছেন,
তিনি তখন ছিলেন ইনকাম ট্যাক্সের কমিশনার। আর ওই সময় ওই 4 না 3 নম্বর ব্রাহ্মণ রোডে পাসপোর্ট অফিসের যিনি বড় কর্তা ছিলেন, তিনি ছিলেন আমাদের ওই যে দাদা কমিশনার, ইনকাম ট্যাক্সের কমিশনার, তখন তো তিনি চাকরিরত, তার ব্যাচমেট, খুব বন্ধু। ফলে তিনি আলটিমেটলি যেটা হয়েছিল, একবার দুবার উনি নিজের মতো চেষ্টা করে না হওয়ার পর 2-4 মাস পরে কথায় কথায় যখন এইটা আলোচনা হয়, তখন ওই যে ইনকাম ট্যাক্সের যে কমিশনার আমাদের দাদা, আমি নামটা বলছি না, উনি বেঁচে আছেন এখনও, তিনি শুনে বললেন, আরে ওখানে তো আমার বন্ধুই রয়েছে ওখানকার পাসপোর্ট অফিসের ঠিক আছে গৌরাঙ্গদা, আমি কথা বলছি, তুমি আরেকদিন যাও, দেখি ওটা কিভাবে কি করা যায়। তো যাই হোক, তিনি বলেছিলেন যে এটা করা যায় না, কিন্তু কি করা যাবে, এগুলো আছে, যেতে চাইছেন। মানুষটা ভালো ছিলেন, নন বেঙ্গলি ছিলেন, যেতে চাইছেন, নিজে জন্মভিটে আর কতদিন বাঁচবেন, তখন প্রায় বয়স তার 80-র কাছাকাছি, মারা গেছেন 90-93 বছর বয়সে। তো পাসপোর্টটা দিয়ে দিয়েছিলেন এবং তিনি সেখানে বেড়াতে গেছিলেন, ঘুরে এসেছিলেন। তো এখন দেখুন, এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনাতে কিন্তু এটা প্রমাণ হয়ে যায় যে, আমি এই দুটো ঘটনা বলছি, এটা তো আমি চিনি না, আর আমি গৌরাঙ্গদার ব্যাপারটা তো আমি জানি কেন, আমরা বহু লোক জানি, কারণ গৌরাঙ্গদা খুব প্রতিষ্ঠিত মানুষ ছিলেন, খুব পপুলার মানুষ ছিলেন, একটা পত্রিকা চালাতেন, অধিকার বলে একটা পত্রিকা চালাতেন খুব দীর্ঘকাল ধরে। দলিত সমাজের মানুষ প্রায় সবাই অধিকার পত্রিকার নাম জানেন, গৌরাঙ্গদাকে চেনেন, যারা দলিত আন্দোলনের মধ্যে আছেন, মারা গেছেন। তো তারা কিন্তু এই সমস্যায় পড়েছিলেন এবং তারা বেনাগরিক বলেই সেটা তারা শেষ জীবনে বুঝেছিলেন। তো এখন প্রশ্ন হলো যে, এই যে এনআরসির কথা যেটা বলা হচ্ছে, এনআরসি যদি হয় এবং আইন যখন হয়েছে 14A ধারা নাগরিকত্ব আইনের, ধরে নেওয়া যায় এনআরসিটা হবে, কারণ এখনও কোনো দল, কোনো পলিটিক্যাল পার্টি এনআরসি করতে দেব না বলছে, কিন্তু ওই যে 14A ধারা এনআরসি করবার জন্য নির্দেশ দিয়েছে নাগরিকত্ব আইনের যে 14A ধারা, ওই 14A ধারা বাতিল করতে হবে বা বাতিল করো, এই দাবি কিন্তু পার্লামেন্টে কেউ এখনও তোলেনি। ফলে এখনও সেই জায়গা থেকে আমার মনে হয় যে আজ হোক কাল হোক এনআরসি কিন্তু আমাদের দেশে হবে। এনআরসি মানে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স। তো আমরা প্রত্যেকেই বুঝি যে একটা নাগরিকদের একটা তালিকা তৈরি হবে, গোটা দেশের নাগরিকদের একটা তালিকা তৈরি হবে। সেটা ব্লক লেভেলেও তালিকা থাকবে, পঞ্চায়েত লেভেলেও তালিকা থাকবে, রাজ্য লেভেলে থাকবে, কেন্দ্রীয় লেভেলে থাকবে। একজন মারা যাবেন, তার নামটা তালিকা থেকে বাদ যাবে, আবার নতুন যারা জন্মগ্রহণ করবেন তাদের নামটা তালিকাতে যুক্ত হবে। এবং এই যে এনআরসি হওয়ার পরে তারা একটা জাতীয় পরিচয়পত্র পাবেন। জীবনের সব ক্ষেত্রে, দেশে বিদেশে, ভিন রাজ্যে যেখানে যাবেন, এই একটা আইডেন্টিটি কার্ড থাকলেই সব সমস্যা মিটে যাবে। এটা আমরা কে চাই না? আমরা তো সবাই চাই। কিন্তু সমস্যা হয়ে গেছে যে এই এনআরসি দেওয়ার সময় এই যে নাগরিক কি নাগরিক না, এই ভাগবাটোয়ারা বা এই যে বাছাইয়ের ক্ষেত্রে সমস্যাটা হয়ে গেছে। ফলে এই জায়গাতে যেটা আমি মনে করি, এবং আপনারা বোধহয় যারা আমার এই ভিডিও শুনবেন প্রত্যেকেই একমত হবেন, যে নাগরিকত্বের প্রশ্ন আইন করে নাগরিকত্বের প্রশ্নের একটা স্থায়ী সমাধান করে এনআরসিটা করে নেওয়া কি ভালো নয়? একটা জাতীয়পত্র সবাইকে দিয়ে দেওয়া কি ভালো নয়? আমার মনে হয় এটা সবাই একমত হবেন যে সেটাই তো খুব ভালো হয়। কিন্তু আমাদের এখানে গভর্নমেন্ট যেটা করছে, বিশেষ করে বিজেপি যেটা করছে, তারা এনআরসি দেওয়ার কথা বলছেন, কিন্তু আসলে এনআরসিটা দেওয়ার জন্যে নয়। তাহলে এমন পথ পদ্ধতির কথা বলছেন বা আইনি এত জটিলতা সৃষ্টি করছেন, যাতে আসলে রাজনীতিটা হচ্ছে, দলীয় রাজনীতি হচ্ছে, ভোটের রাজনীতি হচ্ছে, কিন্তু
সেই জাতীয় পরিচয়পত্র দেওয়া বা এনআরসি দেওয়ার কাজটা কিন্তু হচ্ছে না। সেটা আপনি দেখুন আসামের ক্ষেত্রে দেখুন, বা আমাদের বাংলা বা সমস্ত ভারতের ক্ষেত্রে সে কাজ এখনও শুরু হয়নি, কিন্তু কত লড়াই সংগ্রাম, কত কিছু শুরু হয়ে গেছে, কত সরকারি সম্পত্তি নষ্ট ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে। জাতীয় দলগুলোর কথা যদি বলেন, বড় বড় জাতীয় দল বা এই কলকাতার যে বাবুরা নো এনআরসি নো কাজ যারা বলছেন, তারা দেখবেন এই এনআরসি করতে দেবো না বলছেন। এর আগে তো নো এনআরসি বলতেন, করতে দেবো না, এনআরসি করতে দেবো না। কাটা লাগু হয়ে যাওয়ার পরে হয়তো এখন ওইটা আর বলবেন না, এখন হয়তো বলবেন এনআরসি করতে দেবো না। কিন্তু এরা কখনো বলছে না যে আসলে তো এনআরসিটা সমস্যা না, আসলে সমস্যাটা তো হচ্ছে নাগরিকত্ব। সবাই নাগরিক বলে যদি বিবেচিত হন, সবার নাম যদি এনআরসিতে ওঠে, তাহলে তো কেউ এনআরসির বিরোধিতা করবেন না। তাহলে নাগরিকত্বের এই সমস্যাটা মেটানো হচ্ছে না কেন? নাগরিকত্বের সমস্যা না মেটাবার জন্যে এই দেখুন, এই যে এই গৌরীশঙ্কর মল্লিক যার কথা বললাম, ওই গন্ডিয়া বা চন্দ্রপুর জেলাতে যার সমস্যা, আমি বললাম ওই যে গৌরাঙ্গ সরকারের কথা, তার ওই সমস্যা হয়েছে। এমনকি আমি আপনাদের বলছি, এ কথাগুলো বললে অনেকে অখুশি হন, বলেন এরকম নাম ধরে বলেন কেন, কিন্তু তবুও বলি, আমি এমন নাম বলছি যারা আসলে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত না হওয়ার সম্ভাবনা, খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক। মানে আমি দুটো নাম এর আগেও বলেছি, আজও বলছি, আমি আরও বহু নাম বলতে পারি, আমি অত নাম বলছি না। একটা নাম হচ্ছে অধীর চৌধুরী, আমাদের দেশের 5 বারের সাংসদ। অধীর চৌধুরী নিজে আমাকে বলেছেন, তিনি চট্টগ্রামে যখন ছোট ছিলেন বাবার হাত ধরে চলে এসেছেন, আসার পর থেকে বহরমপুরে বসবাস করেন, লেখাপড়া যেটুকু করেছেন বহরমপুরেই করেছেন, তারপরে তার সমস্ত কাগজপত্র তৈরি হয়েছে, কিন্তু জন্ম কিন্তু চট্টগ্রামে। তাহলে এই যে জন্ম চট্টগ্রামে, তিনি কি করে পাসপোর্ট পেলেন? গৌরাঙ্গ সরকারের যদি সমস্যা হয়, গৌরীশঙ্কর মল্লিকের যদি সমস্যা হয়, অধীর চৌধুরীর সমস্যা হলো না কেন? বা সুজন চক্রবর্তী এমপি ছিলেন, এখন বড় নেতা, প্রায় আমরা টিভিতে দেখি। সুজনবাবু আমাকে নিজে বলেছেন যে তার জন্ম বরিশালে, বাবার হাত ধরে তিনি এখানে এসেছিলেন, এখন দক্ষিণ 24 পরগনায় বসবাস করেন। তারপর এখানে পড়াশোনা করেছেন, এখানে পাশ করেছেন, যাদবপুর ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট করেছেন, ইত্যাদি ইত্যাদি যা করেছেন, এমপি হয়েছেন, এমএলএও হয়েছেন। তো এইবারে কথা হলো তার পাসপোর্ট আছে, তাহলে তিনি কি করে পাসপোর্ট পেলেন? আপনারা খোঁজ নিন, আমি এটা জিজ্ঞেস করিনি, এটা আমি আমার অনুমানের জায়গা থেকে বলছি, আপনারা খোঁজ নিন। আমি যেটা অনুমান করছি সেটা মিথ্যে নয়। এই অধীরবাবুর পাসপোর্টে জন্মস্থান একটা লেখা থাকে, দেখবেন পাসপোর্টে একটা কলাম আছে প্লেস অফ বার্থ। এই প্লেস অফ বার্থে অধীরবাবু আমাকে যেটা বলছেন, বা উনি বলেছেন, এটা শুধু আমাকে বলেননি, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে তিনি ছোটোবেলায় ওপার বাংলা থেকে, পূর্ববঙ্গ থেকে এদেশে চলে এসেছেন, এ কথা তিনি আমাকে বলেছেন। পার্লামেন্টে নাকি তিনি এই কথা বলেছেন। ফলে পার্লামেন্টে যেটা বলেছেন সেটা তো আর আমার এখন বলায় কোনো আপত্তি নেই, কিন্তু আপনি দেখুন তার পাসপোর্টে নিশ্চিতভাবে তার জন্মস্থান চট্টগ্রাম, বাংলাদেশ এই কথা লেখা নেই। তিনি সেক্ষেত্রে সঠিক তথ্য দেননি। সম্ভবত তিনি হয়তো জন্ম দিয়েছেন বহরমপুর বা ইন্ডিয়ার কোনো জায়গায় তিনি নাম দিয়েছেন, কারণ তিনি যদি চট্টগ্রাম লিখতেন তাহলে তার সিটিজেনশিপ সার্টিফিকেটের প্রয়োজন হতো, যেটা তিনি বলেছেন যে তার নাই। সুজনবাবুরও পাসপোর্ট আছে, সুজনবাবুর পাসপোর্টে আপনি দেখবেন সেটা বরিশাল তিনি লেখেননি, তিনি জন্মস্থানটা সঠিক কথা লেখেননি, যে কারণে তার সমস্যা হয়নি। তাহলে আমাদের জীবনে এই যে আমাদের এটা দুটো নাম বললাম, কিন্তু এইটা অন্তত
50 লক্ষ থেকে 1 কোটি লোকের পাসপোর্ট যদি ভেরিফাই করেন, তাদের এই একই অবস্থা দেখতে পারবেন। কিন্তু সেই সঙ্গে আমিও বলি, আমি তো আরও অনেক পরে এসেছি, কিন্তু আমার পাসপোর্টে লেখা আছে আমার জন্মস্থান, প্লেস অফ বার্থ যশোর, বাংলাদেশ। কারণ আমি এখানে এসে এখানকার আবেদন করে নাগরিক সার্টিফিকেট পেয়েছি। তারপরে আমি পাসপোর্ট করার সময় আমি লিখেছি আমার প্লেস অফ বার্থ যশোর, সেইটাই লেখা আছে, কোনো অসুবিধা কিছু নেই। আসলে আইনের প্রশ্ন। তাই এই যারা বলছেন যে নো এনআরসি, তারা কেন বলছেন না যে একটা আইন প্রণয়ন করুন যাতে অধীরবাবু, সুজনবাবু থেকে শুরু করে এই যে 50 লক্ষ 1 কোটি মানুষ যাদের মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে, এবং এইটা যদি সত্যি সত্যি এনকোয়ারি হয়, এনআরসি যদি হয়, এনআরসিটা যদি ঠিকভাবে যদি হয়, এখন অধীরবাবু বলে আর কিছু করলাম না, সুজনবাবু বলে আর কিছু করলাম না, কলকাতার বাবুরা, আপার কাস্ট মানুষ যারা আছেন, পয়সাওয়ালা লোক যারা আছেন, তাদের কিছু করলাম না, ওই শুধু মতুয়া, ওই নিম্নবর্ণের লোক, ওই ওবিসি গোছের লোক, তারা যখন আবেদন করবেন এনআরসির জন্য, তাদের বলবো আপনার জন্মের সার্টিফিকেট দেখান, নাগরিকত্ব প্রমাণপত্র দেখান। এটা যদি হয় অন্য প্রশ্ন, আমি জানি না কি হবে, কিন্তু আমাদের দেশে এরকম তো হয়, এরকম হয়। এই পক্ষপাতিত্ব হয় না, এরকম না। ভালো জামা কাপড় পরা পয়সাওয়ালা লোক, লেখাপড়া জানার লোক, তারা পার পেয়ে যান, উচ্চবর্ণের লোক পার পেয়ে যান। আমি উচ্চবর্ণ নিম্নবর্ণ বলছি, আপনারা কেউ রাগ করবেন না, কারণ আমাদের দেশে এই ব্যাপারগুলো আছে। ওই উচ্চ জায়গাতে যারা আছে, যারা এই সমস্ত স্ক্রুটিনি করেন, বেশিরভাগই আপার কাস্ট লোকজন আছেন, তারা অনেক সময়, এটা না হওয়া উচিত, কিন্তু আমাদের তো সমাজের যে সামাজিক অবস্থা, এটা তো আছে। নিজের কমিউনিটির লোক হলে একটু ব্যাপারটা একভাবে দেখা, আবার নিম্নবর্ণের লোক হলে যদি যিনি দেখছেন অফিসার, তিনি যদি উচ্চবর্ণের হন, তাহলে সেটাকে আরও বেশি খুঁটিয়ে পরীক্ষা করা, এইসব ব্যাপারগুলো তো হয়। তো তাহলে দেখবেন এনআরসি হলে এই 50 লক্ষ থেকে 1 কোটি 1.5 কোটি মানুষ কিন্তু বিপদে পড়ে যাবেন। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত যে নাগরিকত্ব আইনটা পাল্টে নিন। পাল্টে নিয়ে যারা এরকম মানুষ, অধীরবাবুর মতো মানুষ, সুজনবাবুর মতো মানুষ, এরকম যে বহু মানুষ যারা বহুকাল ধরে এই দেশে স্থায়ীভাবে বসবাস করছেন, সেটা 50 বছর না হয়ে সেটা 20 বছর হোক, সেটা 10 বছর হোক, কিন্তু এখানে স্থায়ীভাবে বসবাস করছেন, তাদের আর বাংলাদেশে ফিরে যাওয়ার কোনো উপায় নেই, এবং এই গভর্নমেন্টেরও সে দেশে তাদের তাড়িয়ে দেওয়ার কোনো পথ নেই। তারা এখানে থাকবেন, তাদের এখানে থাকতে দেবেন। তাহলে যখন থাকতেই দেবেন, তারা যখন এখানে থাকবেন, তাহলে তাদের এই যে ডিফ্যাক্টো লিভিং ইন্ডিয়াতে, এটাকে রেগুলারাইজ করতে অসুবিধা কী? মানে আইনত বা বেআইনি হোক, আইনি হোক, যেভাবে হোক, তারা এই দেশে বসবাস করছেন, স্থায়ী হয়েছেন, তাদের আইনসঙ্গত করে নেওয়ার সমস্যাটা কোথায়? ফলে এইটা না করে দেখবেন এনপিআর যখন তৈরি হচ্ছে, তখন একদল আপত্তি করছেন, এনপিআরে কেন জন্মস্থান কোথায়, বাবার জন্ম কোথায়, মার জন্ম কোথায়, কোথাকে লেখা হবে কেন? এইগুলো হচ্ছে তাপ্পি দেওয়া। ওই যে রাস্তায় তাপ্পি হয়, আইনটাকে পরিবর্তন না করে আমরা বলছি যে কেন বাবার জন্মস্থান লিখতে হবে। কী অসুবিধা বাবার জন্মস্থান লিখতে? যদি আইন থাকে যে লিখলে কোনো সমস্যা নেই, তাহলে তো আমরা গর্বের সাথে লিখব আমাদের পিতৃপুরুষের জন্ম কোথায় ছিল। আমাকে সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা কেন? ফলে এই যে পথ না নিয়ে আইনটা পাল্টাবার উদ্যোগ গ্রহণ করা উচিত। আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব যে এইভাবে তাপ্পি দিয়ে সমস্যাটা এড়িয়ে যাওয়া, মানে অস্থায়ীভাবে সমাধান করা, তার থেকে আইনটা পরিবর্তন করে একটা স্থায়ী সমাধান হোক, এবং সেটা এই হোক তাতে হিন্দু মুসলমানের প্রশ্ন আসবে না, বাঙাল ঘটির প্রশ্ন আসবে না, যে এই দেশে যারা স্থায়ীভাবে বসবাস করেন, সমস্ত বর্ণ ধর্ম ভাষাভাষীর মানুষ, স্থানীয় ভূমিপুত্র এবং বহিরাগত, সবাই যারা ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করেন, তারা সবাই ভারতবর্ষের নাগরিক,
এই মর্মে একটা আইন তৈরি করে সমস্ত মানুষকে জাতীয় পরিচয়পত্র, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দেওয়া হোক এবং তারপরে একই সাথে এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স, সেগুলো তৈরি হোক এবং এই লক্ষ্যে সবাই সোচ্চার হন, আন্দোলন করবার জন্যে প্রস্তুত হন। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ। আপনাদের অনুরোধ, আপনারা যারা এখনও অবধি সাবস্ক্রাইবার নন, তারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে যান। আর যাদের এই ভিডিওটা ভালো লাগবে, মনে হবে যে অন্য আরও লোকের জানা দরকার, তারা ভিডিওটাকে একটু শেয়ার করে দিন। নমস্কার, ধন্যবাদ।